এটি হচ্ছে মেঘনা তীর, এটি হচ্ছে 7 নং। এই যে এখানে আমার সাথে যে ইকবাল সর্দার ভাই আছে। আমরা পাইপটি দিয়ে কেন যাচ্ছি ইকবাল ভাই, আমরা মূলত এই যে নদীর তীরটা কতটুকু এটা আমরা বুঝাবো নাকি। মেঘনা নদীর তীরটা কতটুকু আপনারা একটু খেয়াল করবেন। ওই যে পাইপের মাথা, অর্থাৎ এখন থেকে আরো প্রায় 150 হাত আছে না ইকবাল ভাই। এই যে ইকবাল ভাই আমরা যাচ্ছি, এই যে ইকবাল ভাই দেখেন, এই যে পানি এই হাঁটু সমান। এখন আমরা পানি থেকে কতটুকু চলে আসছি আপনারা খেয়াল করেন। পানি কিন্তু আমাদের থেকে অনেকটুকু দূরে, অর্থাৎ যেখানে আমরা হাইটে আসছি তার থেকে প্রায় কত হবে ইকবাল ভাই, 30 হাত হবে না? 30 হাত হবে, হ্যাঁ 50 হাত হবে, অর্থাৎ আপনি 50 হাত হবে। হ্যাঁ, আর এই যে দেখছেন এটি হচ্ছে 7 নং ঘাট। আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই, এটি হচ্ছে 7 নং লঞ্চ ঘাট। এটি ঐতিহ্যবাহী এই লঞ্চ ঘাটটি, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই হচ্ছে লঞ্চ ঘাটটি। যাই হোক, আমরা এখানে আজকে এসেছি, আমরা একটু বাস্তবিক এখানে গোছলও করবো, নামবো আর এই পাড়ের পরিবেশটার সম্ভাবনা নিয়ে কথা বলবো। যে কারণে পাইপটির সাথে যাওয়া মূলত এইটুকু গেলে আমরা যেটি নিশ্চিত করতে চাইতেছি, এই 7 নং কেন্দ্র, 7 নং গিয়ে যদি পর্যটন কেন্দ্র করা যায় তাহলে আপনি দেখেন, যদি ইকবাল ভাই ধরেন এই পানির উপরে 10টি রিসোর্ট আছে, 10টি হোটেল আছে, 10টি পর্যটন কেন্দ্র বিনোদন করার জন্য স্পট আছে, তাহলে পাবলিক এইগুলোতে যদি সিঁড়ির ব্যবস্থা থাকে তাহলে পাবলিক এই পানির ভিতরে নাচতে পারবে, গোসল করতে পারবে নাকি, আবার সব ধরনের সুবিধা পাবে। আপনি কি বলেন? এই যেমন আপনি এই যে ইকবাল ভাই দেখেন কতটুকু চলে আসছে। হ্যাঁ, আপনি এখনো দেখেন এই যে ইকবাল ভাইয়ের কোমরের লুঙ্গি এখনো মানে ডুবে নাই, অর্থাৎ আমরা কিন্তু যাচ্ছি নাকি, আমরা আরো যাব। হ্যাঁ, আরো যাব, আমরা একটু দেখাচ্ছি। তো সম্ভাবনার এই জায়গাটি এখনো যেন অন্ধকারে নিমজ্জিত। যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মূলত অনেক, এখান থেকে কয় হাত হবে ইকবাল ভাই? এখন আমরা যেটুকু চলে আসছি পানির মধ্যে হাঁটতে হাঁটতে 200 হাত হবে। অর্থাৎ আপনি চিন্তা করেন মেঘনার পারে 200 হাত পানির ভিতরে এসো আপনি, এই যে এই অবস্থা আমরা মাত্র 200 হাত আসার পরে নাকি। আচ্ছা বলেন তো, কক্সবাজার কি এরকম কোন চিত্র আছে? আচ্ছা আপনি ওই যে এছাড়া আমরা কক্সবাজার ছাড়া আরো কত জায়গায় যাই না, কক্সবাজার কুয়াকাটা কত জায়গায় যাই, এইটুক নিচে যাওয়া যায় না, যায় কোন পানির। আচ্ছা এছাড়া আমরা ওই যে ইয়াতে যাই, কি কয় পতেঙ্গা যাই, সি বিচ যাই, ওইখানেও কি এরকম আছে? আচ্ছা তাহলে বাংলাদেশে মানুষ কেন এই যে এই জায়গাটার তো সৌন্দর্য তাহলে কেউ ফুটে উড়াইতে পারতেছে না, আপনি কি কোন? আমরা এখানে যতটুকু বুঝতে পারতেছি যে সৌন্দর্য মণ্ডিত এখন যতটুকু আছে, বর্ষা আসলে এর সৌন্দর্য কতটুকু যারা বাস্তবে এখানে থাকে বা দেখে তারাই অনুভব করতে পারে। আর সন্ধ্যার পর, আসরের পর, ম্যাক্সিমাম সন্ধ্যার পর 4টা থেকে 5টা পর্যন্ত যখনই বর্ষা আসে তখন লোকের সমাগম অতিরিক্ত হয়ে যায়। যে সৌন্দর্য মণ্ডিত আমাদের এই 7 নং ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র নাম হিসেবে খ্যাত, কিন্তু তার বাস্তব রূপ এখনো হয় নাই। যদি বাংলাদেশ সরকারের পর্যটন মন্ত্রী বা পর্যটন কর্পোরেশনে যারা আছেন তারা যদি উদ্যোগ নেন অবশ্যই করতে পারেন, কিন্তু আদৌ পর্যন্ত 2002 সাল হইতে কাজ হয়েছে পর্যটন নামে, কিন্তু এর বরাদ্দ কই যায় কি হয় এটা একমাত্র ওই উপরে যারা আছে তারাই জানে। আমরা সাধারণ পাবলিক এটা সম্বন্ধে অবগত না। এই যে আমি বললাম আপনাদের এতক্ষণ বিবরণ দিলাম, এই আমাকে দেখতে পারতেছেন, অর্থাৎ আমি নদীর তীর থেকে 300 হাত নদীতে এসেও আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এই অঞ্চলটি হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার 7 নং ইউনিয়নের 7 নং পর্যটন কেন্দ্রের পশ্চিম পাশে মেঘনা তীরবর্তী এই অঞ্চলে। আর এই পুরো মেঘনা তীরবর্তী এই 7 নং থেকে শুরু হয়েছে চাঁদপুর মূলহেড হয়ে এই মেঘনা দিয়ে যে পানিগুলো নেমে যাচ্ছে এগুলো হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হচ্ছে। এই জায়গাটি একেবারে ব্রিটিশ আমল থেকেই কিন্তু বিশ্ববিখ্যাত। এই 7 নং থেকে বিশেষ করে যশোর সহ খুলনা সহ বিভিন্ন অঞ্চলে যে স্টিমার রয়েছে যেগুলো পাখার যোগে পাখা দিয়ে চলতো, সেই স্টিমারে মানুষ কিন্তু এই অঞ্চল দিয়ে যাতায়াত করতো। এখানে একটি স্মৃতিও আছে, বঙ্গবন্ধু এই ঘাটটিতেও নেমেছিলেন এবং তিনি বলেছিলেন এই অঞ্চলে একটি সার কারখানা করবেন, কিন্তু ইউরিয়া ফার্টিলাইজার একটি সার কারখানা করবেন। অদৃশ্য কারণে সেটি অন্য কোনো কারণে স্বাধীনতার পরে আর এটি বাস্তবায়ন হয় নাই। তো এইভাবে যদি একটা পর্যটন কেন্দ্রের দুরবস্থা হয় তাহলে কিভাবে হবে? আমরা বিশ্বাস করি মতলব গজারিয়া ঝুলন্ত সেতু যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে অবকাঠামো সহ বিভিন্ন রিসোর্ট সহ এই অঞ্চলটিকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা শুধু সময়ের দাবি। আর সরকারিভাবে যেহেতু হয়েছে, একটু বলিয়ে রাখি, এই 7 নং পর্যটন কেন্দ্রে প্রতি বছরই কিন্তু কোনো না কোনো বরাদ্দ হয়। সেই বরাদ্দটা যায় কোথায়? কিন্তু এখানকার অবকাঠামো যে উন্নয়ন সেটির কিন্তু চরম বিপত্তি ঘটছে। এখানে অবকাঠামোগতভাবে কিন্তু মানুষ এসে স্বস্তিতে থাকতে পারছে না, না প্রস্রাব পায়খানা নাকি অন্য প্রাসঙ্গিক কাজের জন্য। তবে এই ক্ষেত্রে আমি একটু কর্তৃপক্ষের দৃষ্টি দেব, এত নয়ানবিরাম পৃথিবীর মানচিত্রে নৈসর্গিক সৌন্দর্যের রানী হিসেবে মতলব উত্তর উপজেলা যে শ্রেষ্ঠ হবে তার একটি অনন্য জায়গা,
যেখানে আমি দাঁড়িয়ে অনায়াসে কথা বলছি। আমার এই জায়গা থেকে 300 হাত দূরে নদীর তীর। এই জায়গাটিকে স্বাধীনতার পর থেকে এই মতলব উত্তর অনেক জ্ঞানী গুণী লোক দেখেছে। তবে এই জায়গাগুলোকে পর্যটন কেন্দ্র বা দৃষ্টিনন্দন করে তোলার জন্য যে গুণী মানুষের গুণের দরকার, সেই গুণের জায়গায় গুণ ধরেছে কাটে যেভাবে গুণ ধরে না, ওভাবে গুণ ধরেছে গুণী মানুষের গুণের জায়গায়। আমরা শীঘ্রই প্রত্যাশা করছি যারা রয়েছেন মতলবের লিখিত অলিখিত নামে বেনামে যারা রয়েছেন নীতি নির্ধারক মতলবের অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ করব এটিকে ডেলে সাজানোর জন্য। প্রত্যাশা করছি মতলব গজারিয়া ঝুলন্ত সেতু বাস্তবায়ন হয়ে গেলে এই আকাঙ্ক্ষারও প্রতিফলন হবে ইনশাআল্লাহ।